নমস্কার, আমি সুচরিতা, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমরা জেনজি নিয়ে দেখছি এখন খুব শোরগোল পড়ে গেছে সমাজে। তাদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করা হচ্ছে এবং তাদের জন্য যদি সিনেমা আনতে হয় সেটা কীরকম হবে। আমরা এই মুহূর্তে তথাগতকে পেয়েছি এবং তথাগত যেটা করে ফেলেছে, বাংলা জি5-এর প্রথম ডিজিটাল সিনেমা নিব্বা নিব্বি সেটা বানিয়ে ফেলেছে। এটাও কিন্তু একদম তাহলে একটা মাইলস্টোন হয়ে থাকলো বাংলা জি5-এর জন্য। আমার মনে হয় বাংলা শুধু জি5-এর জন্য নয়, আমরা যারা ফিল্ম মেকার বাংলায় কাজ করি এখনও, তাদের প্রত্যেকের জন্যই এটা খুব বড় একটা অপরচুনিটি যে আগামী দিনে, কারণ হলে রিলিজ করতে হলে প্রচুর ঝামেলা, শুধু সিনেমা বানানোর পর রিলিজের সময় হল পাওয়া, শো টাইমিং পাওয়া, হল থেকে শো সরিয়ে দেওয়া, নানা রকম লড়াই করতে হয়। কিন্তু ডিজিটালে রিলিজ করা আমি অনেকটা নিশ্চিন্ত যে আমার সিনেমা খারাপ হয়েছে, ভালো হয়েছে, যাই হয়েছে সেটা অডিয়েন্স দেখতে পাবে, অ্যাটলিস্ট একটা প্ল্যাটফর্ম পাবে, সেখানে কোনো লড়াই নেই। আরেকটা বিষয় বোধ থাকে যে ডিজিটালে যদি সিনেমা থাকে তাহলে সেটা তার সময় মতো, ধরো হলে সিনেমা দেখতে যাওয়া সেখানে একটা নির্দিষ্ট টাইম থাকবে, তার সময়টা ম্যাচ করতে হবে, টিকিটটা পেতে হবে, অ্যাভেলেবিলিটি থাকবে, এই সমস্ত। আর গোটা ফ্যামিলি নিয়ে গেলে একটা প্রচুর খরচ, কারণ আমাদের এখানে সরকারি হলের সংখ্যা এই মুহূর্তে কম এবং সেখানে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্সের টিকিটের যা দাম, সেখানে কিছু জল খেতে গেলে, পপকর্ন খেতে গেলে, বার্গার খেতে গেলে খুব এক্সপেন্সিভ। তো সেইখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য ডিজিটালি সিনেমা দেখাটা এখন একটা হ্যাবিট। ছবির নাম তুমি দিয়েছো নিব্বা নিব্বি, এটা বলো এটা কি জেনজির সঙ্গে কিছু রিলেট করছে? একদমই, ওরা দিয়ে এটা দর্শনকে রিফ্লেক্ট করছে বেসিক্যালি। এটা যে এই জেনারেশন অর্থাৎ জেনজির যে দর্শন, এবং জেনজিতে যারা আর কি আমাদের ছোটবেলায় যাদেরকে ন্যাকা বলা হতো, প্রেম নিয়ে বাড়াবাড়ি করে, আদিক্ষেতা করে বলা হতো, এই সময় দাঁড়িয়ে তাদের নাম, পুরুষদের নাম হচ্ছে নিব্বা এবং মহিলাদের নাম হচ্ছে নিব্বি। এটা মূলত ট্রোল করার জন্য ব্যবহার হয়। তো আমি ট্রোলিংয়ের শব্দ দুটোকেই হাতিয়ার হিসেবে তুলেছি জেনজির শক্ত মানসিকতা, ধারালো মানসিকতাকে প্রমাণ করার জন্য। ডেফিনেটলি প্রত্যেকটা জেনারেশনেরই কিছু ভালো ভালো দিক থাকে, কিছু ফ্লজ থাকে, তেমন জেনজিদেরও রয়েছে, আমাদের জেনারেশনেরও রয়েছে। তো সেগুলো সবটাই রয়েছে, কিন্তু দুটো শব্দ দিয়ে যদি জেনজিকে এক্সপ্লেন করতে হতো, এই সময়টাকে ধরতে হতো, নিব্বা নিব্বির থেকে ভালো নাম আর কিছু হতো না। এবার একটা কথা বলো, এই যে বলছো না যে সত্যিই তো জেনজির কথা ভেবেই কিন্তু এবার কন্টেন্ট তৈরি করতে হবে, কারণ তারা তাদের হাতের মুঠোয় অনেক কিছু, বিশ্ব প্রায় নতুন জেনারেশনে যারা এখন কলেজে উঠেছে তাদের, বা ধরো স্কুলে পড়ছে, তারা যখনই সিনেমা দেখছে বা সিরিজ দেখছে, যাই দেখছে, পুরো ইন্টারন্যাশনাল পৃথিবীর কোন কোনায় কি হচ্ছে সেটাই সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসছে, এবং তার যে প্রোডাকশন, সেই প্রোডাকশন ভ্যালু অনেক আমরা দেখি বেশি। সেখানে দাঁড়িয়ে যখন আমরা বাংলায় কোনো কন্টেন্ট বানাই, সেখানে আমরা দেখেছি অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়, একটা সময়ের কম্প্রোমাইজ করতে হয়, তার সঙ্গে সঙ্গে এই যে পুরো বিষয়ের প্রোডাকশন ভ্যালু যেটা, সেটাও অনেকটা কন্ট্রোলের মধ্যে থেকে করতে হয়। তুমি এত কিছু বিষয়গুলোকে মাথায় রেখে মূলত হিট করলে কোনটা, যেটা করলে একদম ওই জেনজির পছন্দ হবে নাম ছাড়া? প্রথমত হচ্ছে, দেখো, এই যে তুমি কনস্ট্রেনের কথাটা বললে, অডিয়েন্স যখন সিনেমা দেখে, সেটা একটা হলিউডের কয়েকশো মিলিয়ন ডলারের সিনেমা দেখলে কিংবা একটা বাংলা ছবির যা বাজেট সেটা দেখলে, তারা কিন্তু সিনেমাই দেখছে, তারা দেখছে না যে কম বাজেটে বানিয়েছে, আহারে ক্ষমা করে দিই। হ্যাঁ, এফেক্ট থাকে, সেটাই বলছি। হ্যাঁ, কিন্তু দেখো, এখন অব্দি আমার যে 3টে ছবি রিলিজ করেছে, ভটভটি, পারিয়া এবং রাস, তাতে কোনোভাবেই কোনো ছবিকেই তুমি বলতে পারবে না যে কনস্ট্রেনের মধ্যে বানানো হয়েছে, কারণ ওটাই আমাদের কাজ, যে দেখে যাতে মনে না হয় যে কোনো রকম কনস্ট্রেনের প্রভাব পড়েছে। সেখানেই আমাদের এক্সপার্টিজ, যে আমাদের যাই অসুবিধা থাকুক না কেন, আজ তোমার বাড়িতে অসুবিধা রয়েছে, তুমি অফিসে তো তোমার হাসি মুখেই কাজ করতে হবে, রাইট? ঠিক সেইভাবেই আমাদের সিনেমার প্রাথমিক শর্ত হচ্ছে এটাই, যে সিনেমা ইজ অল অ্যাবাউট চিটিং। তো আমি চিট করছি যখন, সেই চিটটা যদি ধরা পড়ে যায় তাহলে সেটা সিনেমা হয়নি ফার্স্ট প্লেস। আর আমি মূলত একটা সময়ের দর্শনকে ধরতে চেয়েছি। আমার সব ছবিতেই একটা ন্যারেটিভ থাকে, যেটা সাবলেয়ারে থাকে, কিন্তু এই ছবির তুমি যদি ওপরের মোড়কটা দেখো, যে ফান ফান ফান, টু মাচ ফান, কারণ এখন এই ফান কথাটা কোথাও বাংলা শব্দের মধ্যে ঢুকে গেছে, যে চল একটু ফান করবো। এবং তুমি যদি জেনজিদের, এই সময়কার মানুষদের, এই সময় ইয়াং যে ব্রিগেড, যাদেরকে আমরা নেপালে দেখেছি, যাদেরকে আমরা বাংলাদেশে দেখেছি, যাদেরকে আমরা ভারতবর্ষে কদিন আগে দেখলাম, তাদের দিকে যদি দেখলাম, তাদের দিকে যদি তুমি তাকাও, তারা কিন্তু ওখানে প্রতিবাদও করছে এবং ফানও করছে। কেউ সেজে এসছে নানা রকমের, কেউ গান গাইছে, কেউ রিল বানাচ্ছে, কিন্তু পাশাপাশি প্রতিবাদও করছে। তারা লাঠির সামনে, বেয়নেটের সামনে দাঁড়িয়েও পড়ছে একই সাথে। তো এই মানসিকতা, আগে কি ভাবতাম আমরা, প্রতিবাদ মানে একটা সিরিয়াস মুখ করে গম্ভীর হয়ে স্লোগান দিতে হবে, সেই সমস্ত ধারণাকে ভেঙে চুরে একটা নতুন যে ধরন, সেই ধরনটা। এবং আমি ছবিটা বানিয়েছি এই ঘটনাটা ঘটার আগে, কারণ আমি দর্শনটা অনেকদিন ধরেই লক্ষ্য করছিলাম আর কি, যে এই যে জীবনকে কোনো কিছুকেই সিরিয়াসলি না নিয়ে অনেক সিরিয়াস কাজ করে ফেলা,
এই যে দর্শনটা, সেইটা আমাকে টেনেছে। ফোকাসও থাকে, ফোকাস থাকে তাদের। আমি বলছি তাদেরও ফ্লজ আছে, তারাও অনেক কিছুকে খুব সহজে নিয়ে নেয়। যেমন কোনো বড় ঘটনা, বড় আঘাতকে সহজে নিয়ে নেয়, তেমন হয়তো কোনো বড় আঘাতকে সহজে নেওয়ার ব্যাপার ছিল না, কিন্তু সেটাকে সহজে নিয়ে ফেলছে। তো এই ধরনের বিভিন্ন দিক এই সিনেমাটা উঠে আসবে। আর সব থেকে বড় কথা যেটা উঠে আসবে সেটা হচ্ছে আমরা যে একটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে বাস করি এবং মেল গেজ দিয়ে সবাই সমাজটাকে দেখে, অনেক সময় মহিলারাও দেখে মেল গেজ দিয়ে, সেটা পোশাক আশাকের নিয়ে আলোচনা হোক কিংবা কোন মহিলার কি করা উচিত তাই নিয়ে আলোচনা হোক, তার চরিত্র হনন করা হোক কিংবা হুইছান্ট হোক। তো সেইখানে দাঁড়িয়ে আমার এই ছবিটা যারা দেখবেন, মূলত মহিলারা, আমি স্পেসিফিকলি বলবো মহিলাদের কথা, তারা যখন এই ছবিটা দেখবেন তারা আনন্দ পাবেন, এটা নিশ্চিত করে বলতে পারি। মানে তুমি আনন্দ পাবে, মানে এটা বলছো যে যে কোনো জেনারেশনের মহিলারা আনন্দ পাবেন, কারণ মহিলাদের উপর এই ডমিনেশনটা, ইতিহাস থেকে নাম মুছে ফেলার ইতিহাস, সেইটা কিন্তু আজকের নয়, সেটা বহুদিনের জমানো রাগ। নিজের বসের কাছে, নিজের পার্টনারের কাছে, নিজের বাড়ির লোকের কাছে প্রতিনিয়ত তুমি পুরুষ নও বলে কি কি করতে পারবে না, এই খতিয়ানটা নেহাত ছোট নয়। এবং আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, রাশে সেই জয়েন্ট ফ্যামিলির একটা রিফ্লেকশন ছিল, তো সেই পরিবারেও আমিও নিজে অজান্তে কিন্তু সেই পেট্রিয়ার্কির একটা অংশ। কেমন, তো যত বড় হচ্ছি, যত চোখ কান খুলছে, যত জানতে পারছি, দেখতে পাচ্ছি, পড়ছি, তত বুঝতে পারছি যে নিজের অবচেতনেই কিভাবে একটু একটু করে আমিও এই মেল গেজেরই একটা প্রোপাগান্ডা করা একটা লোক। তো এই ছবিতে আমরা দেখতে পাবো যে একজন মহিলা যিনি প্রেগনেন্ট, যে সমস্ত পুরুষদের মাঝখানে দু হাতে বন্দুক চালাচ্ছে। মানে এটা কতটা, মানে এটা কি বাস্তবের সঙ্গে? একদম একদম, কারণ পৃথিবীর ইতিহাস বলে 800 মিটার রেস অলিম্পিকে, দেশটার নাম এই মুহূর্তে মনে করতে পারবো না, উনি তখন 8 মাসের প্রেগনেন্ট, উনি দৌড়েছেন। 9 মাসের প্রেগনেন্সি নিয়ে অলিম্পিক আর্চারিতে জয়েন করেছেন, কার্গিল যুদ্ধে গেছেন প্রেগনেন্সি নিয়ে। কেন নয়, এটা তো শরীর টু শরীর ভ্যারি করে। এই যে কাজকে ভালোবেসে, বা আমরা দেখি বিভিন্ন সেলিব্রিটিদেরকেই যেহেতু আমরা চোখের সামনে বেশি দেখতে পাই, সেখানেও যদি দেখি, সেখানেও আমরা দেখি যে কেউ আটকে নেই। মানে হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছি। মানে এই যে আটকানোর যে ইতিহাস, সৌরসেনীর এই ছবিতে এই প্রেগনেন্ট অবতারে দেখা দেওয়ার মূল কারণ, এই সব থেকে একজন মহিলা সব থেকে ভালনারেবল অবস্থায় রয়েছেন যখন তিনি একটা সন্তানকে ক্যারি করছেন, একটা নতুন জীবনকে ক্যারি করছেন, এবং মাতৃত্বকে যে গ্লোরিফাই করে যে চাপিয়ে দেওয়া কিছু দায়, তার বিরুদ্ধে এই চরিত্রটা কথা বলবে। এবং সৌরসেনীর যে চরিত্রটা, কারণ পৃথিবীর ইতিহাস আমি বললাম যে প্রেগনেন্সি নিয়ে বহু মানুষ বহু বড় বড় কাজ করেছেন, সুতরাং এটা শরীর টু শরীর ভ্যারি করে। তোমার শরীরে যেটা ধরো তুমি পারবে, আবার অন্য কারো শরীরে সে পারবে না, আবার আরেকজন অন্য আরো বড় কিছু পারবে। তো এখানে চরিত্রটা খুবই শক্তিশালী চরিত্র আর কি, মানুষ হিসেবে। আমি গল্পে যাচ্ছি না, কারণ অবশ্যই যারা জি5 এখন দেখছে তারা দেখবে এবং দেখে নিয়ে তারা বলবে, এবং যারা জি5 এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিব্বানিব্বির জন্য সাবস্ক্রাইব করবে বলে আমার বিশ্বাস। মানে বলছে জেনজি যারা, তারাও বেশি। জেনজি ডেফিনেটলি জি5, বাংলা জি5-এ আছেন, এবং আরো যারা আমার ছবি দেখেন, যারা আমার সিনেমা ক্রাফটের উপর বিশ্বাস রাখেন, তারাও নিশ্চয়ই দেখবেন। আরেকটা বিষয় একটু জানবো, যে তথাগত আমরা জানি যে পরিচালনার দিক থেকে দর্শকরা দেখতেই পাচ্ছে একটার পর একটা তোমার কাজ, কিন্তু তুমি অভিনেতা হিসেবে তো তোমাকে অনেকটাই মানে রেগুলার তোমাকে ধারাবাহিকে দেখতে পেতো। তো তারপর ধরো এখন মানে তোমার পকেটে কি কি আছে? আমি জানি বেশ কিছু জিনিস আছে, একটু যদি বলো। আমি সৃজিতদার একটা ছবি করলাম, এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, তাতে একটা চরিত্র করলাম, খুব বড় চরিত্র নয় কিন্তু ইম্প্যাক্টফুল চরিত্র। আর আমি গুনগুন করে মহুয়াতে উত্তম কুমারের একটা অংশ রয়েছে, সেখানে উত্তম কুমারের চরিত্র প্লে করলাম। এছাড়া এই মুহূর্তে আমার কাছে কিছু নেই। আমি সত্যি কথা বলবো, আমার কাছে খুব একটা বেশি কাজ থাকে না। আমি ভালো কাজ করার চেষ্টা করি, আমি উপযুক্ত সুযোগ পেলেই কাজ করতে চাই, সেটা অভিনয় হোক কিংবা সিনেমা। আমি শুধু সিনেমা বানাতে চাই এমনটা নয়, আমি ভালো সিনেমার সাথে যুক্ত থাকতে চেয়েছি বরাবর, সেটা আমার ছোট থেকেই আমার প্রবণতা। তো সেক্ষেত্রে সুযোগের অভাব যে কারণে আমাকে কম দেখা যায়। দেখো, উত্তম কুমারের চরিত্রে তোমাকে দেখতে পাওয়া যাবে, এবং এই বছরই শতবর্ষ পালন করা হবে উত্তম কুমারের জন্ম শতবর্ষ, এবং সেখানে আমরা দেখছি যে চারিদিকে মানে নানান রকম বিষয় থাকছে, রাজ্য সরকারের তরফ থেকে নানান রকম বিষয় নিয়ে আসছে। তোমার দিক থেকে তাহলে এটাকে একটা ট্রিবিউট থাকছে যে উত্তম কুমারের চরিত্রে তোমাকে দেখে অভিনয় করছে। তোমার নিজের সেই সময় কি ফিল হচ্ছিল যখন তুমি নিজে উত্তম কুমার সেজে মানে তার চরিত্রকে তুমি প্রেজেন্ট করছিলে? আমার কিছুই ফিল হচ্ছিল না, কারণ আমি তো একজন প্রাইমারিলি একজন অ্যাক্টারও। তো আমি একজন কিংবদন্তি মানুষ, যাকে ঘিরে মিথ, সত্যি, মিথ্যে নানা গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি ওই স্বল্প পরিসরে চেষ্টা করেছি যতটা বিশ্বাসযোগ্যভাবে উনি যদি থাকতেন, উনি যেভাবে বিহেভ করতেন কিংবা উনি যেভাবে বিহেভ করেছেন মূল গল্পটায়, মূল ঘটনাটায়, সেইটাকে ধরার, এইটুকুই আমার ট্রিবিউট। কারণ ওনাকে আমি একজন পরিশ্রমী শিল্পী হিসেবে চিনি, মানে আমার চেনাটা বলছি ওনাকে, এবং একজন ভয়ঙ্কর পরিশ্রমী মানুষ হিসেবে চিনি, যিনি একটা গানের লিপ দিতে হলে 1 মাস নিজে আগে গানটা নিজের গলাতে বসিয়ে তারপর লিপ দিতেন। তো উত্তম কুমার আমার কাছে স্টারের থেকেও বড় একজন খুঁটে খাওয়া শিল্পী আর কি, একজন শ্রমিক,
যে স্টার হয়ে শুধু থেমে থাকেনি, সে স্টারডামের পাশাপাশি নিজের অভিনয়ের মেধাকে প্রতিনিয়ত লাঙল দিয়ে চাষ করেছে আর কি। এবার একটা বিষয় বলো যে এই যে উত্তম কুমারের কথা বললেন না, যে তার মধ্যেও তো আমরা মানে অনেক আলো আঁধারে অনেক রকম গল্প, অনেক কিছু মিথ আমরা শুনতে পাই, জানতে পাই। সেই সময়টা যারা তার সঙ্গে খুব কাছাকাছি ছিল তারা ছাড়া আসল মানে আসল উত্তম কুমারকেও বা কে দেখেছে বা মানে ঠিক মতো চিনতে পেরেছে একটা সন্দেহ আছে। কিন্তু ধরো এই যে সোশ্যাল মিডিয়ার সময়, এই সময় মানে তোমরা যেহেতু এখন এইটা মানে বাঁচছো, মানে সোশ্যাল মিডিয়াতে মানে কোনো একজন তারকা বা অভিনেতা অভিনেত্রী তাদের জীবনের মানে কাটা ছেঁড়ার সমস্ত মুহূর্ত চলে আসে সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় কিভাবে ট্রোল হয়, নানান রকম বিষয়গুলো হতে থাকে। যদি উত্তম কুমার এই সময় থাকতো, তোমার কি মনে হয় মানে উত্তম কুমার এটা না শিল্পী জীবনের অংশ। উত্তম কুমারের সময় উত্তম কুমারের মতো করেই ছিল। সেটা হয়তো তখন ট্যাবলয়েডে হয়তো বেরোলো, কি একটা ফিল্মি ম্যাগাজিনে বেরোলো, সে সময় তো ছিল। তার ইম্প্যাক্ট আরো বেশি হতো সোসাইটির ওপর। হয়তো মাসে একটা নিউজ, কিন্তু সেই একটা নিউজের রেশ হয়তো 6 মাস থাকতো। আমাদের এখানে যেটা 6 মাসে হয়তো ভাগে ভাগে বিভিন্ন নিউজ দিয়ে হয়। আমার মনে হয় শিল্পী জীবনের যে সমস্ত শিল্পী জীবনে মানে আমি বলতে চাইছি যেসব শিল্পী অলরেডি পপুলার হয়ে গেছেন, মানে ভ্যান গগ তার জীবদ্দশাতে পপুলার হননি, ফলে ভ্যান গগের জীবদ্দশাতে ওনাকে এগুলো দেখতে হয়নি। মানে এরকম বহু শিল্পী রয়েছেন, বিনয় মজুমদার রয়েছেন, জীবনানন্দ দাস রয়েছেন, বহু শিল্পী রয়েছেন। আবার রবীন্দ্রনাথকে উল্টোটা ফেস করতে হয়েছে। তো এটা শিল্পী জীবনের একটা কয়েনের আর কি ফ্লিপ সাইড, যে শিল্পী যদি পপুলার হয়, পপুলিস্ট আর্ট প্র্যাকটিস করে, সে তার ওপরে একটা লাইমলাইট পড়বে এবং সেই লাইমলাইটে সে নগ্ন, তার সেই নগ্নতাটা স্বীকার করেই শিল্পী জীবনে আসা উচিত। এই নগ্নতা থেকে পালাবার কোনো পথ নেই। সেখানে 4টে লোক ধরো আজকে সিনেমার ট্রেলার বেরোচ্ছে, টিজার বেরোচ্ছে, সিনেমা বেরিয়ে গেছে, প্রচুর লোকে ভালো কথা বলছে, কিছু লোক তো খারাপ কথাও বলছে। কারণ এই সিনেমাটা যেভাবে আমি বানিয়েছি, আমার আগে সবই গোল গল্পওয়ালা সিনেমা, কেমন, যার একটা শুরু আছে, শেষ আছে, একটা প্রপার স্ট্রাকচার, সিনেমার একটা ন্যারেটিভ স্ট্রাকচার ফলো করে। এখানে সব স্ট্রাকচারকে আমি ভেঙে দিয়েছি, ভেঙে একটা অন্য জার্নি, একটা অন্য ধরনের এক্সপেরিমেন্ট করেছি। কারণ ডিজিটাল সিনেমা লোকজনের কাছে পৌঁছানোর সম্ভাবনাটা বেশি বলে। তো সেটা নিয়ে কিছু লোক খারাপ কথা বলবে, কিন্তু সেইটা স্বাভাবিক এবং সেটাই কাম্য। আচ্ছা, তথাগতকে আমরা সবাই জানি যে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে তুমি ভীষণই মুভহাট, মানে তুমি যা মনে থাকে, যেটা তুমি ভাবো সেটাকেই তুমি বলো। এবং এখন আমাদের যে রাজনৈতিক পালাবদল হয়েছে, অনেক কিছু পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। কিন্তু কিছু কিছু জিনিস থাকতে, যেমন ধরো মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে মনীষীদের নিয়ে যদি কেউ কিছু ভুলভাল কথা বলে তাহলে সেটা রেয়াত করা হবে না। আমরা দেখতেও পেলাম কিছুদিন আগে যে নেতাজি নিয়ে ভুল কথা বলার জন্য তার কাছ থেকে মানে বঙ্গবিভূষণ সরিয়ে নেওয়া হলো। তারপরও কিন্তু আবার আরেকজনকে দেখতে পাচ্ছি যে কেউ বলছে যে নজরুল ইসলামকে বোধহয় একটু বেশি গুরুত্ব দেওয়া হয়ে গেছিল, তাই পাঠ্যক্রমে অন্যদেরকেও নিয়ে আসা উচিত। এই যে ধরো অন্য কাউকে পাঠ্যক্রমে আনা একটা বিষয়, আর কাউকে দাগিয়ে দেওয়া যে তাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তুমি একজন এই সমাজের একজন মানুষ হিসেবে এই বিষয়গুলোকে কিভাবে দেখো, মানে এই মনস্তত্ত্বগুলো কিভাবে তৈরি হচ্ছে? দেখো, এই মনস্তত্ত্ব তৈরি, ধরো আকবরের সভাতে চলে যাই আমরা। হ্যাঁ, আকবরের সভাতে আকবর নবরত্ন সভা সাজিয়েছেন। এই সেই সভাসদরা কি লিখবেন? কারণ তারা আকবরের বেতনভোগী, তারা আকবর যেটা বলছেন সেটাই লিখবেন। সুতরাং আমরা আকবর নামাতে যা পড়ছি তার কতটা সত্য কতটা মিথ্যে তো আমরা জানি না। সে সব রাজার ক্ষেত্রেই সত্যি, সে হিন্দু মুসলিম যে রাজাই হোক না কেন। তো আমি বলতে যেটা চাইছি, ধরো যে মনীষীদের পাঠ্যক্রমের মধ্যে আনা হয়েছিল তারা উপযুক্ত ছিলেন, এবং সেই সময়ে যারা শাসক ছিলেন তারা মনে করছিলেন এদের পড়া উচিত, পাঠ্যক্রমে চেঞ্জ করে অন্য একজন মনীষীকে আনা হোক। আমার তাতে কোনো আমার ব্যক্তিগত মানুষ হিসেবে জিজ্ঞাসা করো, আমরা জানি যে কোনো ধর্মগ্রন্থই যেমন ভালোবাসার কথা বলে, যে কোনো সুস্থ মনীষী যাদের আমরা বলি তারা প্রত্যেকেই কিন্তু সেই কথাটাই বলে, সেটা জাতি ধর্ম সমস্ত নির্বিশেষে মানুষকে ভালোবাসার কথা এবং প্রেমের কথা। সেই প্রেমের কথা তুমি বলো কিংবা আমি বলি, তাতে কিছু যায় আসে না। কাজী নজরুল ইসলামকে যদি পাঠ্যক্রম থেকে ছড়িয়ে দেওয়া হয়, কাজী নজরুল ইসলামের তাতে কিছু যায় আসবে না। কারণ কাজী নজরুল ইসলাম তার লেখাতে যেভাবে আমাদের জীবনে বেঁচে ছিলেন সেভাবেই বেঁচে থাকবেন। আর যদি কেউ রবীন্দ্রনাথকে অস্বীকার করে কিংবা গালিগালাজ করে, তাতে কি রবীন্দ্রনাথ মারা যাবেন? কিন্তু হ্যাঁ, আমি এটাকে একদম সাপোর্ট করি যেটা মুখ্যমন্ত্রী করেছেন, যে যদি কেউ এই ধরনের মনীষী নিজেদের, কারণ আমাদের জাত্যাভিমান তো, আমরা দাসত্বের অভ্যেসে রয়েছি, তাই আমাদের জাত্যাভিমান বড্ড কম। তাই আমার শ্রেণীর একজন মানুষকে আমরা অপমান করব নিয়মিত ফর নো রিজন, জাস্ট নিজেকে বড় প্রমাণ করার জন্য, সেটা বাঙালির পুরনো অভ্যেস। যে কারণে এনসি চৌধুরী আত্মঘাতী বাঙালি লিখেছিলেন, সে কিংবা রবীন্দ্রনাথ ইউরোপ প্রবাসীর পত্রতেও তার কিছু উল্লেখ পাওয়া যায়।
তো সেখানে দাঁড়িয়ে যদি আমাদের যারা মনীষী, আমি বলছি না অন্য মনীষীদের ছোট করতে, কিন্তু আমাদের মনীষীদেরও ছোট না করা হোক, সেটা তো আমিও বিশ্বাস করি যে তাদেরকে আমরা আইডিয়ালাইজ করছি কিন্তু তার একটা দর্শনের জন্য। সেই দর্শনকে তুমি কাটতে পারো, কিন্তু তার জন্য তাকে গালিগালাজ করা, তাকে আজকে ফেসবুকের ঘেঁচুদা কলাদার মতো ব্যবহার করা, এটা তো খুবই অনুচিত। তথাগতর এখন কি প্রেম মানে কি মানে কোন স্তরে রয়েছে? কারণ তথাগতর প্রেম জীবন, বিবাহিত জীবন, আবার একদম ব্যক্তিগত স্তরে অনেক বেশি চলে আসে, সবার সামনে চলে আসে। সে চলে আসে না, সেটা তো আনা হয়েছিল এক সময়, কিন্তু এখন তো আর নেই। এখন আমি সিঙ্গেল এবং আলোকবর্ষ আমার জীবনে রয়েছে, আমার লিগালি আর কারোর সাথে কোনো এন্ট্যাঙ্গেলমেন্ট নেই। ফলত আলোকবর্ষ আমার জীবনে রয়েছে যেরকমভাবে ছিল, বন্ধু হিসেবে, পার্টনার হিসেবে, আড্ডার কাজের সঙ্গী হিসেবে। এবার বলো, এই যে তোমার নিব্বা নিব্বি, তোমার যারা জেনজি যারা রয়েছে তাদেরকে এবং তোমার দর্শকদেরকে তুমি কি বলবে, মানে কি নিয়ে বসবে, মানে তারা কি এক্সপেকটেশন নিয়ে বসবে সিনেমাটা দেখতে? আপনারা যারা এত বছর আমার সিনেমা দেখেছেন এবং যারা আমার সিনেমা এখনো দেখেন, তারা ট্রেলারটা ইউটিউবে গিয়ে ফার্স্টে দেখে নিন। কারণ এই সিনেমা আমার বাকি যা যা সিনেমা আমি এতদিন বানিয়েছি, যেগুলো রিলিজড আনরিলিজড, সব কটা সিনেমার থেকে আলাদা। এবং এই সিনেমা মিসোজিনির বিরুদ্ধে কথা বলে, এই সিনেমা কথা বলে, এবং এই সিনেমা কথা শুধু বলে না, বন্দুক চালায় আর কি। কিন্তু এই সিনেমাতে স্বাধীনতাটাই হলো শেষ কথা, এবং স্বাধীনভাবে বাঁচা এবং সমান অধিকার যারা বিশ্বাস করেন তারা অবশ্যই এই সিনেমা দেখুন। আর যারা প্র্যাকটিস করেন কিংবা মিসোজিনিতে বিশ্বাস করেন যে মেয়েরা যদি উঁচু গলায় কথা বলে তাদের গালে চড় মারতে হয়, যেরকম কিছু হিন্দি পরিচালকের ছবিতে দেখেছি আর কি, তো সেটাতে যারা বিশ্বাস করেন তারা খবরদার নিব্বা নিব্বি দেখবেন না। আর বাকিরা সবাই নিব্বা নিব্বি দেখুন, কারণ কোথাও গিয়ে আপনার না পাওয়াগুলো আমি সিনেমাতে পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি।